মাত্র ২ জন সামরিক জেনারেলের ক্ষমতার দ্বন্দ্বে গত ২.৫ বছরে সুদানে প্রাণ হারিয়েছেন প্রায় ১.৫ লাখ মানুষ। ২০২৩ সালে শুরু হওয়া এই গৃহযুদ্ধে ঘরবাড়ি হারিয়েছেন লাখ লাখ, চরম খাদ্য সংকটে ভুগছেন অন্তত ২ কোটি মানুষ, আর দুর্ভিক্ষের মুখে রয়েছে আরও প্রায় ৬০ লাখ। এই ভয়াবহ সংঘাতের মাঝেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালন করতে গিয়ে গত ১৪ ডিসেম্বর প্রাণ হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী। এতে আবারও সামনে এসেছে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘ আত্মত্যাগের ইতিহাস। গত ৩৫ বছরে বিভিন্ন মিশনে প্রাণ হারিয়েছেন মোট ১৭৪ জন বাংলাদেশি শান্তিরক্ষী, আহত হয়েছেন আরও ২৬৫ জন। আমাদের ৬ জন জায়গা মারা গেছে, ৬ জনের আশঙ্কা খুবই আশঙ্কাজনক। প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশ সুদান। দেশটিতে রয়েছে বিপুল জ্বালানি তেল ও সোনার মজুদ, কিন্তু এই সম্পদই যেন হয়ে উঠেছে সংঘাতের অন্যতম উৎস। একদিকে সুদানের সরকারি বাহিনী সুদানিজ আর্মড ফোর্সেস বা SAF, অন্যদিকে বিদ্রোহী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF। এই দুই শক্তির ক্ষমতার ভাগাভাগি নিয়েই মূলত সুদানের চলমান যুদ্ধ। প্রায় ৩ দশক ধরে সুদান শাসন করছিলেন সামরিক শাসক ওমর আল বশির। দীর্ঘ আন্দোলনের পর ২০১৯ সালে এক সামরিক অভ্যুত্থানে তার পতন ঘটে। এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন SAF প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং RSF প্রধান জেনারেল হামদান দাগালো হেমেত্তি। অভ্যুত্থানের পর বুরহান হন প্রেসিডেন্ট আর হেমেত্তি হন তার ডেপুটি, কিন্তু ক্ষমতার এই সহাবস্থান বেশি দিন স্থায়ী হয়নি। হেমেত্তি দাবি করেন তার নেতৃত্বাধীন আধা সামরিক বাহিনী RSF-এর প্রায় ১ লাখ সদস্যকে সেনাবাহিনীতে একীভূত করে একটি নতুন বাহিনী গঠন করতে হবে, যার নেতৃত্ব থাকবে তার হাতে। এই প্রস্তাব নিয়েই বুরহানের মনে সন্দেহ তৈরি হয়। তার আশঙ্কা হয় হেমেত্তি তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এরপর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ২০২৩ সালের ১৫ এপ্রিল রাজধানী খার্তুমে টানা বিস্ফোরণ ও গোলাগুলির মধ্য দিয়ে শুরু হয় পূর্ণাঙ্গ গৃহযুদ্ধ। RSF দেশের বিভিন্ন অঞ্চলে তাদের সদস্য মোতায়েন করলে সেনাবাহিনীও রাজধানীর রাস্তায় নামে। গত জুনে RSF লিবিয়া ও মিশর সীমান্তবর্তী বেশ কয়েকটি অঞ্চল দখল করে নেয়। অক্টোবরে তারা দখল নেয় গুরুত্বপূর্ণ আল ফাশের এলাকার, যা ছিল সরকারি বাহিনীর শেষ বড় ঘাঁটি। এর ফলে প্রায় পুরো দারফুর অঞ্চল এখন আধা সামরিক বাহিনী RSF-এর নিয়ন্ত্রণে। বর্তমানে তারা পার্শ্ববর্তী কোর্দোফান অঞ্চলে ড্রোন হামলা জোরদার করেছে। সম্প্রতি হেমেত্তি বুরহান সরকারের সমান্তরাল বিদ্রোহী সরকার ঘোষণা করায় আশঙ্কা করা হচ্ছে ২০১১ সালের পর সুদান দ্বিতীয়বারের মতো বিভক্ত হয়ে যেতে পারে। অন্যদিকে বুরহানের নেতৃত্বাধীন SAF উত্তর ও পূর্ব সুদানের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। লোহিত সাগরের তীরবর্তী পোর্ট সুদান শহরে সদর দপ্তর স্থাপন করেছেন বুরহান। জাতিসংঘ বুরহানের সরকারকে সুদানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিলেও পোর্ট সুদানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ গত মার্চে সেখানেও ভয়াবহ ড্রোন হামলা চালায় RSF। Drone strikes. Today's targeting Sudan's only functioning airport. গত ১৪ ডিসেম্বর বাংলাদেশের ৬ শান্তিরক্ষী নিহত হন আবেই শহরে। এই অঞ্চলটি সুদান ও দক্ষিণ সুদান যৌথভাবে পরিচালনা করে এবং উভয় দেশই এর মালিকানা দাবি করে। ২০২২ সাল থেকে সেখানে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। জাতিসংঘের স্থাপনায় চালানো ড্রোন হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আরও ৮ জন আহত হন। সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য আধা সামরিক বাহিনী RSF-কে দায়ী করেছে। ঘটনার পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই আক্রমণ আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধের শামিল। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। জাতিসংঘের কাছে বাংলাদেশের শান্তিরক্ষীদের জন্য প্রয়োজনীয় সব জরুরি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এছাড়া তিনি নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বর্তমানে বিশ্বের 10টি সংঘাতপূর্ণ দেশে প্রায় ৬,০০০ বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। ১৯৮৮ সাল থেকে শুরু করে এই ৩৫ বছরে মোট ১৭৪ জন বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ দিয়েছেন বিশ্ব শান্তি রক্ষার জন্য। পেশাদারিত্ব ও সাহসিকতার মাধ্যমে শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ তৃতীয় শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীরা বারবার প্রমাণ করেছেন তারা শুধু দায়িত্ব পালন করেন না, বরং আত্মনিবেদন আর মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।